গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যারা কৃষিকাজের সঙ্গে জড়িত যে সমস্ত গ্রাম বাংলার কৃষক বন্ধুরা, তারা তো বিভিন্ন বিশেষজ্ঞ হোক, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানদের যে সমস্ত বৈজ্ঞানিক যারা রয়েছেন তাদের কাছ থেকে নানান অনুষ্ঠানে আপনারা একটাই পরামর্শ শুনে আসছেন, বা আমাদের বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারাও শোনেন যে রাসায়নিকের ব্যবহার কমিয়ে আপনারা জৈব উপায়ে চাষের দিকে জোর দিন। এবার জৈব উপায় বলতে কিরকম? আপনি চাইলে কি আপনি বাড়িতে জৈব কীটনাশক যেগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারেন, বা কিভাবে করবেন, তা এই ব্যাপারে আমরা আজকের আমাদের মধ্যে পেয়েছি এমন একজন কৃষি বিশেষজ্ঞ যিনি মূলত এই জৈব কীটনাশক নিয়ে কাজ করেন দীর্ঘদিন ধরে। তার অভিজ্ঞতা রয়েছে, ডক্টর অনুত্তম পরিয়ারি। তার কাছ থেকেই শুনবো বাড়িতে বানান জৈব কীটনাশক, তার উপায় এবং কিভাবে করবেন সবকিছু বিস্তারিত। তার আগে ডক্টর পরিয়ারি, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জৈব কীটনাশক এর দরকারি বলি বা প্রয়োজনীয়তা চাষের ক্ষেত্রে ঠিক কতটা? দেখুন, রাসায়নিক কীটনাশকের কুপ্রভাব এখন তো সবারই জানা। পরিবেশে জল, বায়ু, মাটি দূষণ তো করছেই, এবং শুধু যে বাস্তুতন্ত্রকে বিনষ্ট করছে তা নয়, আমাদের শরীরে বিষাক্ত অবশেষ, যেমন ধরুন অর্গানোফসফরাস, অর্গানোক্লোরিন, সাইপারমেথ্রিন, লেড এবং আরও অনেক ক্ষতিকর কেমিক্যাল পাকাপাকিভাবে সঞ্চিত হচ্ছে, যা আমাদের স্নায়ুতন্ত্রকে নষ্ট করছে, হরমোনের বৈষম্য ঘটাচ্ছে, শ্বাসতন্ত্রকে বিকল করছে এবং আরও অনেক ক্ষতি সাধন করছে। এদিকে ভাবুন, পোকাদের শরীরে কিন্তু কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠছে দিনের পর দিন। তারা আত্মরক্ষা করতে শিখছে। তাহলে কি হলো? আপনি বিপুল ব্যয় ওষুধ কিনলেন, জমিতে দিলেন, পোকা মরল না, ঠিক ক্ষতি হলো আপনার। ঠিক এখানেই জৈব কীটনাশকের উপযোগিতা। এমন কিছু উপাদান যা আপনার বাড়ির চারদিকেই পাওয়া যায়, সেগুলো ঠিকমতো ব্যবহার করে আপনি স্বচ্ছন্দে রোগ পোকা দমন করতে পারেন। খরচও অত্যন্ত কম, পরিবেশ দূষণেরও বালাই নেই, কিন্তু ফল অব্যর্থ। ডক্টর পারিয়ারি, যে জৈব কীটনাশক বলতে আমরা সচরাচর যেমনটা শুনে থাকি যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ছত্রাক যারা কীট শত্রুর শরীরে রোগ সৃষ্টি করে তাকে ধ্বংস করে, এই যেমন ধরুন আমাদের ব্যাসিলাস খুব প্রচলিত যেটা রয়েছে, ট্রাইকোডার্মা ভিরিডি ছত্রাক, একদম, কিংবা চন্দ্রমল্লিকা থেকে তৈরি হওয়া যেটা সিনথেটিক পাইরিথ্রয়েড জাতীয় কীটনাশক, এগুলো কি মানে আপনি তাদের কথা বলছেন না অন্য কিছু? না, এগুলো অবশ্যই জৈব কীটনাশক, কিন্তু একটু ভেবে দেখুন, এগুলো আপনার কাছে সহজলভ্য নয়, একজন কৃষকের কাছে সহজলভ্য নয়। আমি খুব সহজলভ্য উপাদান, যেগুলো চাইলেই বাড়ির পাশাপাশি উনি পেতে পারেন, সংগ্রহ করতে পারেন, সেই উপাদানগুলো দিয়ে জৈব কীটনাশক তৈরির কথা বলছি, যেগুলো শুধুমাত্র রোগ বা পোকাকে মারবে এমন নয়, এটা কিন্তু গাছের পুষ্টিও বর্ধন করে এমন কিছু কীটনাশক। আচ্ছা, কিরকম ব্যাপারটা? এক্ষেত্রে আমি প্রথমেই বলবো নিম তেলের কথা। আর নিম তেল একটা অব্যর্থ কীটনাশক। কৃষকদের মধ্যে এর ব্যবহার যে নেই একেবারেই আমি তা বলবো না, কারণ যখন আমি মাস্টার্স করছিলাম তখন গবেষণা সূত্রে আমি গিয়েছিলাম বহরমপুর। সেখানে গিয়ে দেখি ধান চাষের জমিতে জল ধরিয়ে প্রচুর নিম পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে মাজরা পোকা, পামরি পোকা, চুঙি পোকার সংক্রমণ এড়ানোর জন্য। এবং পোকার আক্রমণ সত্যিই কমেছে, মানে কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই ওনারা কিন্তু এই ইনফেস্টেশন কমিয়ে দিতে পেরেছেন। আচ্ছা, বাহ, তাহলে তো মানে নিমের একটা ভালোই গুণ রয়েছে কৃষি ক্ষেত্রে। যদি এই ব্যাপারটা আরেকটু পরিষ্কার করে বলেন। হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছেন। নিমের মূল উপাদান হলো অ্যাজাডিরেক্টিন, যা প্রায় সব ধরনের পোকার উপরে কাজ করে এবং বিভিন্ন দিক দিয়ে পোকাকে আক্রমণ করে। যেমন ধরুন, গাছকে তেতো করে দেয়, ফলে পোকা রস খাবে না। দ্বিতীয়ত, ওদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে, তাই পোকাদের গায়ে পড়লে পোকা জ্বালা অনুভব করে, পালিয়ে যায়। তাছাড়া ওদের বৃদ্ধি হরমোনকে নিষ্ক্রিয় করে দেয়, তাই পোকার যে রূপান্তর বন্ধ হয়ে যায়, পোকা পূর্ণাঙ্গ হয় না, যৌন ক্ষমতা হারিয়ে ফেলে, ওদের স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায়। আপনি দেখবেন, হয় যদি সঙ্গে সঙ্গে নাও মরে, ধীরে ধীরে হলেও কিছুদিন পরে পোকা মারা যাবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, রাসায়নিক কীটনাশক যেভাবে কাজ করে, নিম তেল অনেক ব্রড স্পেকট্রামে কাজ করে, চারদিক দিয়ে পোকাকে ঘিরে ফেলে, এই জন্য এর কাজ অত্যন্ত কার্যকরী। আচ্ছা, এবারে যদি একটু বলেন যে এর ব্যবহারটা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এইটার ব্যাপারে আপনাকে একটু সচেতন হতে হবে। নিমের নির্যাস, নিমের বীজ
এবং পাতা থেকে নেওয়া যায়। প্রথমে নিমের বীজ গুঁড়ো করে তার থেকে আপনি নির্যাস নিলেন। তারপর 3 লিটার জলে 1 কেজি নিম পাতা ও সেই চূর্ণ বীজ ভিজিয়ে রাখুন। তারপর তাতে 50 গ্রাম সাবান গুঁড়ো বা বাসন ধোয়া লিকুইড সাবান মিশিয়ে নাড়তে থাকুন। এর সঙ্গে প্রথম যে নির্যাস পেয়েছিলেন তার 30 ml মিশিয়ে দিন। দিয়ে আপনি পাতার ওপর এবং নিচের দিকে স্প্রে করুন। মোটামুটি পোকার সংক্রমণের প্রাবল্য অনুযায়ী 7 থেকে 14 দিন অন্তর আপনাকে এটা স্প্রে করে যেতে হবে। আচ্ছা, এটা তো মোটামুটি বোঝা গেল। আর শুরুতে যে কথা বলছিলাম যে কৃষক বন্ধুরা প্রত্যেকটা একটা পরিমাপ রয়েছে। এই যে ডক্টর পরিহারি যে সমস্ত পরিমাপের কথা বলেন বা কিভাবে করতে হবে, কি কি দিতে হবে, সেই উপাদানগুলি যদি আপনারা ঠিক ঠিক না ব্যবহার করেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে। না, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাকে আমি বলতে চাই। যেটা দেখা যায় ভারতের অধিকাংশ জায়গায় নিম ফল বর্ষাকালে যখন নিচে মাটিতে পড়ে থাকে সেখান থেকে সবাই সংগ্রহ করেন, কিন্তু শতকরা 14 ভাগের বেশি জলীয় পদার্থ থাকা নিম ফলে অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস বলে একটি আক্রান্ত ছত্রাক দ্বারা আক্রান্ত হয়। অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস নামে একটি ছত্রাক, ঠিক আছে, ওই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়, যেটা অ্যাফ্লাটক্সিন তৈরি করে। এবং এই অ্যাফ্লাটক্সিন তৈরি করলে নির্যাসের কিন্তু কীট দমন ক্ষমতা কমে যায়। অর্থাৎ আপনি কিন্তু মাঠ কুড়িয়ে পাওয়া বীজ আপনি কখনোই সংগ্রহ করতে পারবেন না। কিভাবে করবেন? হলুদ রঙের ফল সহ নিম বীজ গাছ থেকে পাড়তে হবে। আচ্ছা, গাছের নিচে প্লাস্টিক অথবা ত্রিপল অথবা কাপড় আপনি বিছিয়ে নিন, অথবা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিন এবং গাছের ডাল নাড়া দিয়ে ফল পাড়ুন। এই সংগ্রহ করা নিম ফলগুলো বালতির মধ্যে পরিষ্কার জলে 2 হাতের তালুর মধ্যে দিয়ে ঘষুন, অথবা কোনো অমসৃণ জায়গায় যেমন পাকার মেঝে বা চটের বস্তার উপর ঘষে নিয়ে বীজের পিচ্ছিল অংশ বাদ দিন এবং পরিষ্কার জলে ধুয়ে নিন। এই যে খোসামুক্ত করলেন, এরপর বীজগুলোকে কাপড় বা চটের উপর সমান করে বিছিয়ে ছায়ায় শুকিয়ে নিন। বীজ কখনো এক জায়গায় কিন্তু জড়ো করবেন না। এবার এই শুকনো বীজ ছিদ্রযুক্ত ঝুড়ি বা কাপড় বা চটের ব্যাগে সংরক্ষণ করতে হবে, যাতে করে বীজের মধ্যে দিয়ে বাতাস চলাচল করে। তা না হলে বীজে ছত্রাকের আক্রমণ হতে পারে, ফলে বীজের কার্যকারিতা কমে যাবে। এবার এই সংরক্ষিত বীজকে সবসময় শুকনো এবং ঠান্ডা জায়গায় রাখবেন। এবার এই বীজকে আপনি হামানদিস্তার সাহায্যে গুঁড়ো করুন এবং গুঁড়ো করার সময় লক্ষ্য রাখুন যেন বীজের ভেতর থেকে কোনোভাবেই তেল না বেরিয়ে আসে। আচ্ছা, এই গুঁড়ো করা বীজ পরিষ্কার জলে 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন। পরের দিন, আচ্ছা, ওই যে গুঁড়ো করেছেন সেটাই ভিজিয়ে রাখবেন। একদম, বেশ, 10 থেকে 12 ঘন্টা জলে ভেজানো থাকলো। পরের দিন একটি কাঠের লাঠির সাহায্যে অনেকক্ষণ ধরে নাড়তে থাকুন যতক্ষণ না মিশ্রণটা দুধের মতো সাদা হয়। একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে এই নির্যাসকে আপনি ছেঁকে নিন। এটাই হলো নিম তেল। আরে বাবা! এবার একটা ডোজ আপনাকে মনে রাখতে হবে যে প্রতি 1 লিটার জলের সঙ্গে আপনাকে 100 গ্রাম বীজ কিন্তু মেশাতে হবে। 1 লিটার জলে 100 গ্রাম বীজ আপনাকে মেশাতে হবে। এটা আপনার নিম তেল হয়ে গেল। এবার এটাকে যখন আপনি জমিতে প্রয়োগ করবেন, কিভাবে করবেন সেটা বলছি আপনাকে। আপনি মোটামুটি 100 ml নিম তেলের সঙ্গে 50 গ্রাম গায়ে মাখা সাবান, বিভিন্ন ধরনের সাবান হয়, আপনাকে সাবান গুঁড়ো করে তার সঙ্গে নিম তেলটি মিলিয়ে নিয়ে ভালো করে ফেটাতে হবে, ফিটিয়ে নিতে হবে, যাতে তেল ও সাবান একসাথে গুলে যায়। এবং পরে ঈষৎ উষ্ণ জলে ওই মিশ্রণটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তখন দেখবেন এই ঈষৎ উষ্ণ জল হওয়ার কারণে তেল, সাবান এবং জল কিন্তু একসঙ্গে মিশে গেছে। এরপর একে গাছের উপর, বিশেষত পাতার নিচের দিকে আপনাকে স্প্রে করতে হবে। তার কারণ বলে দিই, পোকা কিন্তু পাতার নিচের দিকে ডিম পাড়ে। ঠিক ঠিক, সেই কারণে পাতার নিচের দিকে অবশ্যই স্প্রে করতে হবে এবং উপরেও স্প্রে করতে হবে। আচ্ছা, এর ফলে মূলত এই যে নিম তেল আমাদের কৃষক বন্ধুরা ব্যবহার করবেন এত সুন্দরভাবে তৈরি করে, তার উপকারিতা কি আছে? এর উপকারিতা হচ্ছে মেনলি প্রধানত গোড়া পচা, ফল পচা, পাতা পচা, ধসা, এই সমস্ত রোগে তো অত্যন্ত ভালো কাজ করে, যে কোনো ছত্রাক ঘটিত রোগে। এটা তো নিমের কথা বলে নিয়ে, ছাড়াও কি এমন কোনো নির্যাস বা অন্যান্য কোনো নির্যাস রয়েছে যেগুলো এইভাবে ব্যবহার করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি বলছি আপনাকে। আরো কিছু ভেষজ উপাদান রয়েছে যা থেকে আপনি একইভাবে রোগনাশক অথবা কীটনাশক বানাতে পারেন। যেমন ধরুন, আপনাকে বলছি, নিম, তুঁতে ও সোহাগার একটি দ্রবণ। আচ্ছা, এই দ্রবণ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, মানে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে, বিশেষ করে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে, পোকার উপরেও কাজ করে।
আচ্ছা, এর কি কোনো একটা আলাদা নাম রয়েছে নাকি এটা আবার ওই নিম তেলের মতো করে তৈরি করতে হবে? আর যদি তৈরি করতে হয় কিভাবে করবে? আচ্ছা, এটা তৈরি করার উপায় আপনাকে বলি। আপনাকে নিতে হবে একটি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি, কিন্তু অন্য কোনো ধাতব উপাদান ব্যবহার করবেন না। মাটির হাঁড়ি, তাতে 2.5 লিটার জল নিলেন, 1 কেজি কাঁচা নিম পাতা, 10 গ্রাম তুতে, 5 গ্রাম সোহাগা এবং 50 গ্রাম সাবান। সেটা লাইফ বয় সাবান বা বোতল সাবান, আমি আগেই বলেছি যে কোনো ধরনের সাবান হতে পারে, আপনি নিলেন। এবার কিভাবে করবেন? ওই মাটির হাঁড়ি বা কলসিতে 1 লিটার জল, 250 গ্রাম কাঁচা নিম পাতা, 5 গ্রাম তুতে এবং সোহাগা 2.5 গ্রাম নিয়ে উনুনে ভালো করে ফুটিয়ে নিন। এটাকে সারা রাত হালকা আগুনে কাঠের উনুনে বসিয়ে ফোটাতে পারলে ভালো হয়। পরের দিন ওই দ্রবণটি ভালোভাবে চটকে নিয়ে একটি পাত্রে ছেঁকে নিতে হবে। দ্রবণে 25 গ্রাম সাবান মিশিয়ে দিতে হবে, 4 লিটার জল মেশাতে হবে। মনে রাখবেন 2 থেকে 3 দিন আপনাকে রাখতে হবে। জমিতে একইভাবে স্প্রে করবেন পাতার উপর এবং নিচের দিকে, তাহলে কিন্তু খুব সহজেই এটাকে আপনি রোগ বা পোকা নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করতে পারেন। তবে একটা কথা বলে দিই, বিশেষ করে এটা ধান জমিতে বিকেলের দিকে, শাকসবজি এবং ধান জমিতে বিকেলের দিকে এটাকে স্প্রে করা হয়। আচ্ছা, এখানে আপনি যে জিনিসটার কথা বারবার প্রয়োগ করার কথা বলছেন বা যোগ করার কথা বলছেন, যে সাবানটা কি মূলত আমাদের অন্যান্য ক্ষেত্রে যে স্টিকার বা আঠা জাতীয় পদার্থ হিসেবে ব্যবহার করার জন্য? এক্স্যাক্টলি, এটা হচ্ছে একটা অ্যাডজুভেন্ট, অর্থাৎ এটা পাতার উপর ওই যে আপনি নিম তেলটা যেটা প্রয়োগ করছি বা যে মিশ্রণটা প্রয়োগ করছি, ওটাকে পাতার উপরে ওটা ধরে থাকতে সাহায্য করবে, যার ফলে ওটা, এবং যদি পোকার গায়ে পড়ে, এটা যে পোকার গায়ে এটি সহজেই অ্যাবজর্ব হতে সাহায্য করবে। আচ্ছা, সেই কারণেই সাবান। হ্যাঁ, একদম। আচ্ছা, আরেকটা মিশ্রণ বেশি শোনা না গেলেও শুনেছি যে বর্দ মিশ্রণ নামে একটা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা কি জিনিস বা কিভাবে, যদি আমাদের কৃষক বন্ধুরা বাড়িতে বানাতে চান, কিভাবে করবেন? হ্যাঁ, বর্দ মিশ্রণ অত্যন্ত উপযোগী একটি জৈব মিশ্রণ। এটা হচ্ছে গিয়ে প্রধানত রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। এটা কিছুই নয়, তুতে এবং কলিচুন, এই দুটির একটি বিশেষ মিশ্রণ। আপনাকে আমি প্রণালীটা বলছি কিভাবে পদ্ধতি এবং তৈরি করা হয়। এর জন্য আপনাকে নিতে হবে 5 লিটার করে 2টি পাত্রে জল নিতে হবে। একটাতে নিলেন কলিচুন 120 গ্রাম, 5 লিটার জলের সঙ্গে মেশালেন। আরেকটিতে 100 গ্রাম তুতে 5 লিটার জলের সঙ্গে মেশালেন। এবং এর জন্য আপনি কাঠের পাত্র অথবা প্লাস্টিকের পাত্র অথবা মাটি অথবা সিমেন্টের পাত্র আপনি ব্যবহার করতে পারেন। এবার কি করবেন? যখন 5 লিটার জলের সঙ্গে যেটা 120 গ্রাম কলিচুন মেশানো হয়েছিল একটি পাত্রে, এবং অপর পাত্রে 5 লিটারের সঙ্গে 100 গ্রাম তুতে মেশানো হয়েছিল, এই দুটোকে আলাদা আলাদাভাবে 8 থেকে 10 ঘন্টা আপনাকে রাখতে হবে এবং কাঠি দিয়ে নাড়িয়ে এটাকে মেশাতে হবে। 3 নম্বর পাত্রে 2টি পাত্রের মিশ্রণ সমানভাবে ঢালতে হবে এবং গোলাতে হবে। মিশ্রণটি ঠিকমতো হয়েছে কিনা, অর্থাৎ প্রসম মিশ্রণ হয়েছে কিনা জানার জন্য আপনাকে ব্লেড বা ছুরি ফেলে দেখতে হবে। যদি মরচে পড়ে যায়, তার মানে জানবেন ওর মধ্যে অম্লভাব রয়েছে। মরচে পড়ে যায় বলতে যে ছুরি বা ব্লেডটা সেখানে মেশাচ্ছে, সেই তার গায়ে মরচেটা ধরবে, মরচে ধরে যাবে। এবং সেটা কি তৎক্ষণাৎ হবে নাকি? না, আপনি ফেলে রেখে দিন, আপনি 1-2 ঘন্টার মধ্যে আপনি দেখতে পাবেন যে ওটার মধ্যে একটা মরচের মতো লালচে ভাব এসে গেছে। আচ্ছা, যদি লালচে ভাব এসে যায়, তার মানে ওটা কিন্তু আম্লিক রয়েছে। আপনাকে কিন্তু আবার চুন মেশাতে হবে, চুন মিশিয়ে ওটাকে প্রশম করতে হবে। এবং এই দ্রবণটাকে আপনি যদি গাছের গোড়ায় স্প্রে করেন, তাহলে 1% হারে স্প্রে করবেন, আর যদি পাতায় স্প্রে করেন সাবধানতার কথা আমি আগেই বলেছি যে কাঠ, প্লাস্টিক, মাটি এবং সিমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের আধার ব্যবহার করা যাবে না। এবং বর্দ মিক্সচারের ক্ষেত্রে, মানে বর্দ মিশ্রণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা তৈরি করার সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে। আপনি মিশ্রণ যখন করে ফেলেছেন, তারপরে কিন্তু আপনি সময় নষ্ট করতে পারবেন না, তারপরে কিন্তু আপনাকে তৎক্ষণাৎ প্রয়োগ করতে হবে। বেশ, অনেকগুলো নতুন নতুন মিশ্রণের কথা আপনার থেকে শুনছি এবং আমাদের কৃষক বন্ধুরা উপকৃত হচ্ছেন আশা করি। আরেকটা জিনিস গ্রাম বাংলার দিকে খুবই প্রচলিত, যে দোক্তা পাতা বা রসুন যেগুলো রয়েছে, এগুলো থেকে কোনোভাবে এরকম জৈব কীটনাশক তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আপনাকে বলি, রসুনের দ্রবণ তো অত্যন্ত উপযোগী একটি জৈব কীটনাশক।
তো রসুনকে আপনি যদি ব্যবহার করতে চান, খুব সহজ ব্যাপার। 1 কেজি রসুনকে ভালো করে কুচি কুচি করে নিন অথবা থেতো করে নিন। এর সাথে 100 ml কেরোসিন মিশিয়ে একটি সাদা কাঁচের জারে মুখ বন্ধ করে রেখে দিন। আচ্ছা, কমপক্ষে 7 দিন পেরোতে দিন। 7 দিন পেরিয়ে গেলে এই দ্রবণটি আপনি ব্যবহার করতে পারবেন। মোটামুটি ধরুন 100 ml নিয়ে ঈষৎ উষ্ণ জলে ওই একইভাবে যেটা বলেছিলাম 50 গ্রাম সাবান তার সঙ্গে মেশালেন, দিয়ে রসুনের মিশ্রণটাকে ভালো করে গোলালেন, তারপর তাকে ছেঁকে নিয়ে 15 লিটার জলে মিশিয়ে আপনি স্প্রে করুন। এটি খুব ভালো একটি। আর একইভাবে আপনি তামাক পাতার দ্রবণ দিয়েও বা দোক্তা পাতার দ্রবণ দিয়েও আপনি কীটশত্রু তাড়াতে পারেন। সেক্ষেত্রেও আমি কম্পোজিশনটা বলে দিচ্ছি। দোক্তার ডাঁটা, মানে দোক্তা আপনাকে টোটাল নিতে হবে 1 কেজি, তার মধ্যে 900 গ্রাম আপনি ডাঁটাটাই নিন আর 100 গ্রাম দোক্তা পাতা নিন, তার সঙ্গে 3 লিটার জল আর 50 গ্রাম সাবান। এই হলো এর উপকরণ। এবার দোক্তা ডাঁটাকে কুচি কুচি করে নিয়ে, পাতাটাকেও কুচি কুচি করে নিয়ে জলে ভিজিয়ে রাখুন কমপক্ষে 12 ঘন্টা। তারপর ছেঁকে নিয়ে 50 গ্রাম সাবান মিশিয়ে মোট 30 লিটার জল হবে এমনভাবে জলে মেশান। আমি যে ডোজটা বললাম এটা আপনার 1 হেক্টর জমির জন্য কিন্তু যথেষ্ট, ঠিক আছে? তো ওই জমিতে আপনি যদি এটা স্প্রে করেন, বিশেষ করে আপনার এই যে বেগুনের কাণ্ড ছিদ্রকারী পোকা এবং জাপ পোকার জন্য এটা কিন্তু অত্যন্ত উপযোগী হিসেবে। আচ্ছা ডক্টর পরিহারি, মোটামুটি আমাদের তো অনেকগুলো নতুন নতুন মিশ্রণের কথা আপনি বললেন। আরও একটা যে জিনিস আমার মাথায় আসছে, যে সমস্ত নির্যাসগুলো আপনি তৈরির কথা বলছেন সেখানে দেখছি অধিকাংশই উদ্ভিজ, তাদের উপাদান থেকেই তৈরি হচ্ছে। এর ক্ষেত্রে কি এদের সঙ্গে কোনো রকম প্রাণীজ উপাদান সংমিশ্রণ করা যেতে পারে এবং সেক্ষেত্রে কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই মেশানো যায়। আমি তো বলবো যে যদি ভেষজ উপাদানের সঙ্গে প্রাণীজ উপাদান আপনি যুক্ত করেন তখন জৈব কীটনাশক অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে এবং বিভিন্ন সংস্থাও এগুলো তৈরি করছে বিভিন্ন নামে। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন নিমাস্ত্র। এই নিমাস্ত্র তৈরির জন্য উপকরণ হিসেবে নেওয়া হয় 1 কেজি নিম পাতা, গাই গরুর গোবর 1 কেজি, গাই গরুর মূত্র 1 কেজি। এটি কিভাবে বানাবেন? মাটির পাত্রে 20 লিটার জলের মধ্যে গাই গরুর মূত্র এবং গোবর মিশিয়ে দিন। তাতে নিম পাতা ছোট ছোট করে কেটে মিশিয়ে 72 ঘন্টা রেখে দিন। প্রত্যেক দিন সন্ধেবেলায় কাঠের লাঠি দিয়ে নাড়ুন, তারপর সুতির কাপড়ে ওটাকে ছেঁকে নিন। এই দ্রবণ 6 মাস পর্যন্ত আপনি রাখতে পারবেন। এবার প্রতি লিটার জলে 10 থেকে 20 মিলি মিশিয়ে জমিতে স্প্রে করুন। কাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকা, রস চুষে খাওয়া পোকা এবং ছত্রাক রোগ দমন হবে। আর ঠিক এই ধরনের একটু অন্যরকম একটা কম্পোজিশনে রয়েছে, তার নাম ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র, আচ্ছা, সেটা তাহলে কিভাবে তৈরি করবেন? ব্রহ্মাস্ত্রের জন্য 10 লিটার গোমূত্রে 3 কিলো নিম পাতা চটকে নিতে হবে। আচ্ছা, এর সঙ্গে আতা পাতা 2 কেজি, পেঁপে পাতা 2 কেজি, ডালিয়া পাতা 2 কেজি, পেয়ারা পাতা 2 কেজি একইভাবে চটকে নিন। আধা ঘন্টা অন্তর 5 বার করে আপনাকে এটা সেদ্ধ করতে হবে। মোট পরিমাণ সেদ্ধ হয়ে যখন অর্ধেক এসে যাবে তারপর সেটাকে আপনি রেখে দিন। 24 ঘন্টার পর তাকে ছেঁকে নিন। এই মিশ্রণটি 6 মাস রাখা যাবে বোতলে। একইভাবে 2.5 লিটার নির্যাস 100 লিটার জলে মিশিয়ে 1 একর জমিতে বিকেলে স্প্রে করতে হবে। এই দ্রবণটিও একইভাবে শোষক পোকা এবং শুঁটি জাতীয় শস্য ছিদ্রকারী পোকার জন্য খুবই কার্যকরী। 100 লিটার জলে সেখানে এই মিশ্রণ ব্রহ্মাস্ত্র 2.5 লিটার লাগছে। এর পরিমাণটা একটু বেশি লাগছে। বাহ। আর এটা তো আরেকটা যেটা আমরা শুনেছি বা শোনা যায় যে আগ্নেয়াস্ত্র রয়েছে, হ্যাঁ, সেটা কি রকম? আচ্ছা, আগ্নেয়াস্ত্রর কম্পোজিশন হচ্ছে ঢোল কমলির পাতা 1 কেজি নিতে হবে, ঝাল লঙ্কা নিতে হবে 500 গ্রাম, রসুন 500 গ্রাম, নিম পাতা 500 গ্রাম এবং 10 লিটার গোমূত্র একসঙ্গে মিশিয়ে চটকে নিতে হবে। মাঝে মাঝে একইভাবে বিরতি দিয়ে 5 বার ফোটাতে হবে। মোট মিশ্রণ যখন অর্ধেক হয়ে যাবে পরিমাণে তখন তাকে আবার চটকে নিন। 3 লিটার মিশ্রণ ছেঁকে নিয়ে 100 লিটার জলে মেশাতে হবে। 1 একর জমিতে বিকেলে আপনি স্প্রে করুন। এই দ্রবণকে ছেঁকে নিয়ে বোতলেও রাখতে পারেন এবং শোষক পোকা এবং শুঁটি জাতীয় শস্য ছিদ্রকারী পোকার ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত উপযোগী। আর এই মিশ্রণগুলো আপনি আবার একটু অন্যভাবেও করতে পারেন। যেমন ধরুন নিম পাতার গুঁড়ো 3 কেজি দিলেন, নিম বীজের শাঁস 1 কেজি দিলেন, গোমূত্র 10 লিটার দিলেন,
একটা এটাকে তামার পাত্রে 10 দিন ধরে গাজিয়ে নিতে হবে, একটু অন্যভাবে। এটা 10 দিন ধরে তামার পাত্রে গাজিয়ে নেওয়া হয়। অর্ধেক হলে তাকে নামিয়ে ছেঁকে নিন। তারপর 500 গ্রাম রসুন বাটা হাফ লিটার জলে রাখতে হবে এবং 250 গ্রাম কাঁচা লঙ্কা বাটা আলাদাভাবে হাফ লিটার জলে রাখতে হবে। পরের দিন 3টি মিশ্রণ আপনি একসঙ্গে মিশিয়ে নিন। 200 লিটার জলে একে মিশিয়ে বিকেল বেলায় 1 একর জমিতে আপনি স্প্রে করুন। তাহলে এটাও কিন্তু পাতা খেকো পোকার ক্ষেত্রে এবং শোষক পোকার ক্ষেত্রে খুব উপযোগী হিসেবে কাজ করে এটা। বাহ, মানে তাহলে কৃষক বন্ধুরা, আজকের আমাদের অনুষ্ঠান যারা শুনছেন, ডক্টর পরিয়ারি কিন্তু আপনাদের অনেকগুলো অস্ত্র শস্ত্রের কথা বলে যাচ্ছেন। যদিও এই অস্ত্রগুলো খুব যুদ্ধাস্ত্র নয়, কিন্তু আপনাদের কৃষি ক্ষেত্রে একটা যুদ্ধ আনতে পারে, বিপ্লব আনতে পারে, আর সেই রকম কিছু ব্রহ্মাস্ত্র, আগ্নেয়াস্ত্র, নিমাস্ত্রের কথা শুনলেন। আচ্ছা ডক্টর পরিয়ারি, এইসব জায়গায় একটা জিনিস আমাদের কৃষক বন্ধুদের মনে প্রশ্ন আসতে পারে, বলতে পারেন আমারও একটা প্রশ্ন জাগলো যে গোবরকে তো আমরা সচরাচর জৈব সার হিসেবে ব্যবহার করি, সেখানে আবার কীটনাশক হিসাবে আপনি প্রয়োগ করছেন এই মিশ্রণগুলোর সঙ্গে, এটা কিভাবে কাজ করে? হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। আপনাকে বলি, গরুর গোবর এবং গোমূত্র এদের গন্ধের এবং স্বাদের কারণে নর্মালি পোকাকে দূরে রাখে, এটা স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন। এদের মধ্যে যে ব্যাকটেরিয়া বা ছত্রাক থাকে তা ক্ষতিকর জীবাণু বা পোকাদের বৃদ্ধি ব্যাহত করে। বিশেষ করে আপনাকে বলতে পারি যে গর্ভবতী গাভী অথবা গাই গরুর কথাটা আমি বলেছি, ওদের ক্ষেত্রে এই জীবাণুর পরিমাণ এতটাই বেশি থাকে যে তারা অভ্যর্থ হিসেবে কাজ করে, রোগের প্রকোপ তো কমেই। আর গোবর বা গোমূত্র মাটির গঠনকে উন্নত করে, উদ্ভিদকে পুষ্টি যোগায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আরেকটা বড় বিষয় হলো, গোবরে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা রাসায়নিক কীটনাশকের যে বিষাক্ত অবশেষ যা প্রাকৃতিকভাবে ভাঙে না, তাকেও ভেঙে দিতে পারে। এটা একটা বড় ব্যাপার। বাহ, তাহলে গোবরের যে এরকম কীটনাশক গুণ রয়েছে, এটাও আমাদের অনেক কৃষক বন্ধুরা হয়তো জানতেন না, সেটা আশা করি আজকে জানতে পারলেন। এবারে আরও কিছু উপাদান যদি আমাদের এই সমস্ত মিশ্রণগুলো, যেগুলো তো আপনি বললেন, এছাড়াও সাম্প্রতিক এমন কিছু রয়েছে যে জিনিসটা খুবই আনকমন আর কি। হ্যাঁ, আপনি বলছিলেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি একদম নতুন ধরনের একটি জিনিসের কথা বলবো, এটা অনেকেই হয়তো জানেন না। সেটা হচ্ছে কিছু কিছু কৃষক এখন ব্যবহার করছেন লেদার মিল এক্সট্রাক্ট। অর্থাৎ কাঁচা চামড়াকে গরম জলে ভিজিয়ে রাখা হয়, মাটির পাত্রে জল নিয়ে তাতে রক্তযুক্ত কাঁচা চামড়া রেখে মুখ ভালোভাবে বেঁধে দিতে হবে। 72 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর ওটাকে সাবান বা মাথায় দেওয়া শ্যাম্পু মিশিয়ে খুব ভালো করে গুলে দিতে হবে। এইটাকে যদি আপনি গাছে স্প্রে করেন, যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক হিসেবে কাজ করবে। অর্থাৎ যারা যে সমস্ত পোকা রস চুষে খায় তাদের জন্য এটা অব্যর্থ কাজ করে। আরেকটা বলবো, সেটা হচ্ছে কেরোসিনের সঙ্গে ছাই মিশিয়ে বেগুন গাছের পাতায় অনেকেই স্প্রে করে দেখেছেন। মাকড় পোকা যেটা হয়, মাকড় পোকাকে কিন্তু ওটা খুব ভালোভাবে ওটা দমন করতে পারে এবং ওই যে ফাঁদ তৈরি করে, সেই ফাঁদ ওরা তৈরি করতে পারে না। বাহ, মানে খুব আনকমন একটা জিনিস এবং আমাদের সহজলভ্য, কিন্তু আমরা জানার অভাবে সেই জিনিসগুলো করে উঠি না। আজকের সেই রকম অনেকগুলো বিষয় আপনাদেরকে জানালাম এবং আরেকটা আমরা প্রায় শেষে চলে এসেছি। একটা জানতে ইচ্ছা করছে যে আমরা প্রতিটা চাষের ক্ষেত্রে একটা বীজ শোধনের কথা বলে থাকি। এই যে জৈব কীটনাশক যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেগুলো দিয়ে কি কোনোভাবে বীজ শোধন করা যেতে পারে? অবশ্যই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বীজ শোধন। কারণ চাষের শুরুই বীজ শোধন দিয়ে হয়। আপনি কিন্তু এগুলো দিয়ে আমি বীজ শোধনও করতে পারেন জৈব উপাদান দিয়ে। আপনাকে বলছি, 5 ভাগ জলের সঙ্গে 1 ভাগ গোবর ও 1 ভাগ মূত্র মিশিয়ে 7 দিন ধরে রাখতে হবে। প্রতিদিন ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে কাঠি দিয়ে আপনাকে নাড়তে হবে। এইভাবে রাখলেন। তারপর প্রতি লিটার মিশ্রণে 1 লিটার জল মিশিয়ে তাতে 1 কেজি বীজ ডুবিয়ে আপনি রেখে দিন মোটামুটি 7-8 ঘন্টা। বীজবাহিত সমস্ত জীবাণু নষ্ট হবে এবং বীজ এ থেকে পুষ্টি লাভও করতে পারবে। এবং এই মিশ্রণটা দিয়ে আপনি কিন্তু 30 দিনের কম বয়সী চারাকেও শোধন করতে পারবেন। ঠিক আছে? তো মানে এবার আমি একটা বিষয় আমি বলতে চাইছি যে গাছকে সঠিক খাদ্যোপাদান যোগান দিয়ে যেমন তার রোগ প্রতিরোধক ক্ষমতা আপনি গড়ে দিতে পারেন, ঠিক তেমনি ভাবে আপনি তাকে
শুধুমাত্র যে আপনারা কৃষিক্ষেত্রে ব্যবহার করবেন তা নয়, কৃষিকাজের পূর্বে যে আপনাদের প্রতি ক্ষেত্রেই আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে বলা হয় যে বীজ শোধনের ব্যাপারে, সেখানেও কিন্তু জৈব কীটনাশক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অনেক কিছু নতুন জানতে পারলেন আপনারা। বিভিন্ন রকম জৈব কীটনাশক নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অনুত্তম পরিয়ারি।